রেস্কিউ মুভি তো অনেক দেখেছো, কিন্তু আজকে যেই রেস্কিউ মুভির এক্সপ্লেন তোমরা দেখতে বসেছো সেটা দেখার পরে তুমি একদম থ হয়ে বসে যাবে। বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া সুপার অ্যাকশন মুভি দ্য রেস্কিউ মুভির কথা। ভাই রে ভাই, এমন মুভি খুবই কমই রয়েছে। মুভির কি ইন্ট্রো দিয়ে শুরু করবো সেটা আমি ভেবেই পাচ্ছি না, তাই আর কোনো কথা না বলে চলো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝখানে একটা বিশাল তেলের খনিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অবস্থা এতটাই ভয়ঙ্কর যে কোনো সময়ে পুরো রিকটা তাসের ঘরের মতো সমুদ্রের মাঝে তলিয়ে যেতে পারে। আর ঠিক এই নরকের মধ্যে আটকা পড়ে রয়েছে সেখানকার হাজার হাজার নিরীহ শ্রমিক। ঠিক তখনই মুভিতে এন্ট্রি নেয় আমাদের গল্পের মেইন হিরো রেস্কিউ টিমের বস ক্যাপ্টেন গাওকিয়ান। এই লোক এবং তার বানানো টিম সাধারণ কোনো মানুষ নয়, এরা হলো জমদূতেরও জম। গাওকিয়ান তার টিমকে একদম টক্সিক লেভেলের ইনস্ট্রাকশন দেয়। আগুন যতই বড় হোক আমাদেরকে ভেতরে ঢুকতে হবে এবং নিরীহ মানুষদেরকে জ্যান্ত উদ্ধার করতে হবে। তারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে একে একে সেই তেলের খনির মধ্যে নামা শুরু করে দেয়। চারিদিক আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছে না। এর মধ্যে গাওকিয়াং এবং তার পুরো টিম অত্যন্ত সাবধানে তেলের খনির ওপরে এসে ল্যান্ড করে। সেখানে গিয়ে তারা দেখে জগমহা শ্রমিকগুলো যন্ত্রণায় মারাত্মক লেভেলের কাতরাচ্ছে। গাওকিয়াং এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাইকে ইভাকুয়েট করতে শুরু করে, কিন্তু আগুন এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে তেলের পুরো খনির স্ট্রাকচার মরমর করে ভাঙতে শুরু করে। তবে প্রো লেভেলের কিলার যেমন টার্গেট মিস করে না, তেমনি গাওকিয়াংও সবাইকে উদ্ধার না করে দমে যাওয়ার পাত্র নয়। গাওকিয়াং এবং তার টিমমেটরা একে একে জীবনের ঝুঁকি নিয়ে এক একটা ভল্টের মধ্যে ঢুকতে থাকে আর আহত এবং অবরুদ্ধ সকল শ্রমিককে একে একে বের করে হেলিকপ্টারে তুলতে থাকে। এভাবে চলে টানা কয়েক ঘন্টা ধরে তাদের প্রাণপণ রেস্কিউ মিশন। অবশেষে টানা 3 ঘন্টা মারাত্মক রকমের লেলিহান আগুনের শিকার মধ্যে যুদ্ধ করে তারা সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। আর এই ভয়ঙ্কর আগুনের মধ্যে তাদের এই মিশন কমপ্লিট করার পরে সকলেই সেখানে আনন্দে ফেটে পড়ে। রেস্কিউ মিশনের পরে মুভির কাহিনীতে এন্ট্রি নেয় এক সুন্দরী রমণী। এই রমণী দেখতে সুন্দরী হলেও সে মারাত্মক লেভেলের ঘাড়ে তারা। সে হচ্ছে পেশায় একজন তুখোড় লেভেলের পাইলট, যার নাম হচ্ছে ইউলিং। ইউলিং হেলিকপ্টার চালাতে এতটাই এক্সপার্ট যে সে যখন প্রথমবার হেলিকপ্টার নিয়ে এসে ল্যান্ড করে তখন পুরো টিম তার স্কিল দেখে জাস্ট টাসকি খেয়ে তাকিয়েছিল। ভাবটা এমন যে আসো খেলা হবে। হেলিকপ্টার থেকে নামার পরে ক্যাপ্টেন গাওকিয়াং টিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু প্রথম মিটিং এই শুরু হয় মারাত্মক লেভেলের গাছাল। কারণ ওই যে আগেই বলেছিলাম এই মেয়েটি যতটা সুন্দরী তার থেকেও সে বেশি ঘাটতারা। আসলে আমাদের মুভির হিরো গাওকিয়াং হলো একজন আবেগী মানুষ। সে মনে করে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়াটাই হলো আসল বীরত্ব, কিন্তু ইউলি তার একেবারেই উল্টা। সে তার কাজে একদম প্রফেশনাল। উল্টা সে সরাসরি বলে দেয়, ভাই শোনো, অন্যকে বাঁচাতে যে নিজে মরে গেলে লাভটা কি? আমাদের নিজেদের জীবনেরও তো দাম আছে, তাই না? তাই আগে নিজের সেফটি তারপর রেস্কিউ। এই নিয়ে ইউলি এবং রেস্কিউ টিমের মধ্যে মারাত্মক রকমের ক্যাচাল বেঁধে যায়। যাই হোক, এর মধ্যে ক্যাপ্টেন গাও মনে মনে ভাবতে থাকে যে মেয়েটার সাহস তো কম না, আমার টিমে এসে আমাকেই জ্ঞান দিচ্ছে। যাই হোক, পরিস্থিতি শান্ত করার জন্য এবার ক্যাপ্টেন গাও ইউলির কথা মেনে নেয় এবং পরিস্থিতি শান্ত করে। এর পরে সিনে আমরা তাদের এক কঠিন ট্রেনিং সেশন দেখতে পাই। পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করার প্র্যাকটিস চলছিল, কিন্তু তখনই ঘটে এক মারাত্মক বিপত্তি। হঠাৎ করে হেলিকপ্টারের জাস্টিস বা কন্ট্রোল প্যানেল কাজ করা বন্ধ করে দেয়। মাঝ আকাশে থাকা অবস্থায় যদি ব্রেক ফেল হয় তবে কার না ভয় লাগবে। পুরো টিম তখন আতঙ্কে দিশেহারা আর হেলিকপ্টার পাগলা ঘোরার মতো এদিক সেদিক দুলতে থাকে। ইউলি তার সর্বোচ্চ টেকনিক দিয়ে পুরো হেলিকপ্টার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই ব্যর্থ হয়। পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে যায় যে ইউলি বুঝতে পারে এখন হেলিকপ্টার ক্র্যাশ করা ছাড়া তার কোনো আর উপায় নাই। যেই ভাবা সেই কাজ। সে কাউকে কিছু না বলে সিদ্ধান্ত নেয় যে এমন উঁচু থেকে সে যেখানে পারবে হেলিকপ্টার মাটিতে ক্র্যাশ করাবে। সামনেই ছিল একটা বিশাল জলপ্রপাত। উপায় না দেখে সিদ্ধান্ত নেয় সে ওই জলপ্রপাতের মধ্যে ইমার্জেন্সি ল্যান্ডিং করাবে। এবার সে তার হেলিকপ্টারের গতি কমাতে থাকে আর আস্তে আস্তে হেলিকপ্টারটিকে পানির দিকে নিয়ে যেতে থাকে। অবশেষে এক কঠিন লড়াই পরে শেষ মুহূর্তে ইউলি এর প্রো লেভেলের পাইলট স্কিলে হেলিকপ্টারটি ক্র্যাশ হওয়া থেকে বেঁচে যায় এবং কোন রকমে তারা পানির উপরে যেয়ে ঝাপটে পড়ে এবং এক প্রকার অলৌকিকভাবেই তারা সকলেই প্রাণেও বেঁচে যায়। নিরাপদে ল্যান্ড করে বেঁচে ফেরার পরে ইউলি তার কো পাইলটকে মারাত্মক রকমের বকাঝকা করতে থাকে, কারণ সে হেলিকপ্টার চেক করার দায়িত্ব ঠিকমতো পালন করেনি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। এমন সময়ে ক্যাপ্টেন গাওকিয়াং এসে তাদের
পরিস্থিতি শান্ত করে, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ হতে শুরু করে যে সেই রাতে তাদেরকে ওই পাহাড়ের ওপরে তাঁবু খাটিয়ে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিতে হয়, কারণ তারা যেই জায়গায় ফেসে গেছে এখান থেকে এই দুর্যোগের মধ্যে তারা ফিরে যেতে পারবে না। যাই হোক, সিদ্ধান্ত নেয় তারা আজকের রাতটা কোনো রকমে এখানে কাটাবে। আগুনের পাশে বসে রাতের নিস্তব্ধতায় গাও কিয়াং এবং ইউলি তাদের মধ্যে আলাপচারিতা সারতে থাকে। এখানে আমরা গাও কিয়াং এর মানবিকতার দিকটা দেখতে পাই। সে তার আগের মিশনের গল্প এবং জীবনের কঠিন এক অভিজ্ঞতার কথা ইউলিকে বলতে শুরু করে। ইউলিও বুঝতে পারে যে রেস্কিউ টিমের সদস্যরা আসলে কতটা বড় মনের মানুষ হয়ে থাকে। যদি তোমরা সহজভাবে চিন্তা করো তবে আমাদের দেশের ফায়ার ফাইটার বা ফায়ার সার্ভিসের লোকদের কথা চিন্তা করতে পারো, তারা কতটা নিজেদের ত্যাগ এবং নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকার করে থাকে। পাহাড়ের সেই নিস্তব্ধ রাতে গাও কিয়াং লিউয়ের কাছে তার জীবনের অন্ধকারের এক অধ্যায় শেয়ার করে। সে জানায় তার জীবনের প্রথম রেস্কিউ মিশনটা ছিল এই পাহাড়েরই পরের একটি পাহাড়ে। সেদিন এক নারীকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতেই তাকে আসতে হয়েছিল, কিন্তু নিয়তি কত নিষ্ঠুর দেখো। সেই নারীটি খোঁজ ছিল তার নিজের স্ত্রী, কিন্তু গাও কিয়াং তাকে বাঁচাতে পারেনি। তার স্ত্রী তার নিজের চোখের সামনেই না ফেরা দেশে চলে যায়। এখন এই দুনিয়াতে গাও কিয়াং এর আপন বলতে আছে তার কলিজার টুকরা একমাত্র ছেলে চং চং। এই ছোট্ট বাচ্চাটাই এখন গাও কিয়াং এর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাদের এই কথাবার্তা চলার সময়ে পাহাড়ি এলাকায় হঠাৎ ভূমিকম্প শুরু হতে থাকে। চারিদিক পাহাড় ধসে পড়তে থাকে। বড় বড় পাথর যেন ওপর থেকে বৃষ্টির মতো নেমে পড়ছিল। এই ধসের কারণে রাস্তায় থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যেতে থাকে। খবর পাওয়া মাত্রই আমাদের প্রো লেভেলের রেস্কিউ টিম অ্যাকশন মুডে নেমে পড়ে। ঘটনাস্থলে গিয়ে তারা এই পরিস্থিতি দেখে তাদের একেবারে আত্মা ছাড়া হয়ে যাওয়ার অবস্থা। এমন ভয়ঙ্কর পরিবেশে তারা কিভাবে রেস্কিউ শুরু করবে সেটাই বুঝতে পারছিল না। একটা বিশাল তেলের ট্যাঙ্কি পাহাড়ের একদম কিনারায় ঝুলে রয়েছে, যেটা যে কোনো সময়ে নিচের খাদে পড়ে ব্লাস্ট হবে। আর তারই পাশে একজন লোক বাঁচার জন্য চিৎকার করছিল। গাও কিয়ান প্ল্যান করতে থাকে ট্যাঙ্কিটাকে সরিয়ে নিরাপদ জায়গায় নেওয়ার, কিন্তু প্রকৃতি মনে হয় তখন মাল খেয়ে পুরাই খেপেছিল। তারা পাহাড়ের কাছে যাওয়ার আগেই ট্যাঙ্কিটা বিকট শব্দে ব্লাস্ট হয়। আগুনের হালকায় সেই লোকটা ছিটকে নিচের খসরত নদীর মধ্যে পড়ে যায়। এই কাহিনী দেখার পরে গাও কিয়াং প্রতিজ্ঞা করে যেভাবে হোক সে ওই লোকটাকে রেস্কিউ করে ছাড়বে। এরপর শুরু হয় আসল খেলা। যমদূতের মতো ধাওয়া করে ওই লোককে নদী থেকে উদ্ধার করার এক শ্বাসরুদ্ধকর মিশনে নেমে পড়ে গাও কিয়ান। জাস্ট চিন্তা করে দেখো, একদিকে আগুনের লেলিহান শিখা আর অন্যদিকে বরফ শীতল নদী স্রোত। এর মাঝখানে আমাদের হিরো জমের সাথে পাঙ্গা লড়ছিল। এক ভয়ঙ্কর মিশন শেষ করার পরে অবশেষে সে ওই লোককে সেখান থেকে জ্যান্ত বাঁচিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। মিশন শেষে বেস ক্যাম্পে ওপেন ডে পালন করা হয়, যেখানে সাধারণ মানুষ রেস্কিউ টিমের কাজ দেখতে আসে। গাও কিয়াং এবং তার ছেলে চ্যাংচ্যাংকেও সাথে নিয়ে আসে। বাচ্চাটা হেলিকপ্টার দেখে পুরাই আনন্দে ফেটে পড়ে। এই কাহিনী দেখে ইউলি তাকে হেলিকপ্টারে বসিয়ে চারপাশ ঘুরিয়ে দেখায়, যা দেখে চং চং আনন্দে এখন ফেটে পড়তে থাকে। গাও কিয়াং যখন তার ছেলেকে বলে ইউলিকে ধন্যবাদ দিতে, তখন চং চং এমন একটা কথা বলে যেটা শুনে গাও কিয়াং এর একদম লোম দাঁড়িয়ে যায়। সে ইউলিকে সরাসরি বলে বসে, তুমি কি আমার বাবাকে পছন্দ করো? তুমি কি আমার নতুন মা হবে? এই কথা শুনে গাও কিয়াং তো একেবারে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে যাচ্ছিল। সে তাড়াতাড়ি ছেলের মুখ চেপে ধরে। আর এদিকে আমাদের সাহসী পাইলট ইউলি তো পুরাই টাসি খেয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে এতটাই পাল্টে যায় যে একদম সিরিয়াস মুড থেকে কমেডি মুডে নেমে আসে। যাই হোক, এই পরিবেশে হাসি ঠাট্টার মাঝে হঠাৎ তাদের ইমার্জেন্সি সাইলেন্ট বেজে ওঠে। তাদের চারিদিকের এই আনন্দ মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়, কারণ এই সাইরেন বাজা মানেই তাদেরকে যেতে হবে কোনো না কোনো রেস্কিউ মিশনে। মিটিংয়েই জানা যায় মাঝ আকাশে একটি আমেরিকান প্যাসেঞ্জার বিমান ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে। মেঘের গর্জন আর বিজলি চমকানোর মাঝখানে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রেস্কিউ টিমকে জানানো হয় যে কোনো মূল্যে এই নিয়ন্ত্রণহীন বিমানকে মাটিতে নামিয়ে নিয়ে আসতে হবে এবং তার ভেতরে থাকা কয়েক শত যাত্রীর জীবন বাঁচাতে হবে। রেস্কিউ টিম কোনো রকম সময় ক্ষেপ না করে হেলিকপ্টার নিয়ে রওনা দেয় সেই বিমানের রাডারের দিকে। দৃশ্যটা যা চিন্তা করো, চারিদিক কালো মেঘে ঢেকে রয়েছে, তার মাঝখানে আগুনের গোলার মতো বিজলি চমকাছে, আর তার ভেতর দিয়ে ইউলি তার হেলিকপ্টার নিয়ে সেই বিমানের রাডারের দিকে এগিয়ে যাচ্ছে। বিমানটি কোনো রকমে সেই ঝড়ের মধ্য থেকে নিয়ন্ত্রণহীনভাবে বের হয়ে আসলেও তার বিপদ পিছু ছাড়ে না। মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে বন্ধ হয়ে যায়। পাইলট বাধ্য হয়ে বিমানটিকে সমুদ্রের মাঝখানে ক্র্যাশ করার সিদ্ধান্ত নেয়। ঠিক আগের সিনের মতোই পাইলট তার প্লেনকে আস্তে আস্তে সমুদ্রের মধ্যে নামিয়ে নিতে থাকে এবং অবশেষে পানির মধ্যেই বিমানটি ল্যান্ডিং করায়। বিশাল এক শব্দে বিমান আশ্রে পড়ে নোনা পানির বুকে।
ঢুকে। পানির ওপরে ল্যান্ড করার পরে বিমানটি বেশ কিছুক্ষণ ভেসে থাকার পরে আস্তে আস্তে পানি ঢুকে বিমানটি পানির মধ্যে তলিয়ে যেতে থাকে আর ভেতরে আটকা পড়ে রয়েছে শত শত মানুষ। গাও কিয়াং এবং তার টিম যখন হেলিকপ্টার থেকে এই দৃশ্য দেখে, এবার তারা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে সরাসরি সাগরের ঢেউয়ের মধ্যে ঝাঁপ দিতে থাকে। বিমানটি সাগরে আশ্রয় পড়ার পরে অবস্থা এমন যে কোনো সেকেন্ডে এটি তলিয়ে যাবে। আমাদের রেস্কিউ টিম হেলিকপ্টার থেকে সাগরে ঝাঁপিয়ে পড়ে আর বিমানের লেজের দিকে এক বিশাল হুক বা পেঙ্গুইন ক্লিপ আটকে দেয় যাতে এটি ভেসে থাকতে পারে। সকল রেস্কিউ মেম্বাররা যখন হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছিল তখন হেলিকপ্টারের পাইলট ইউলি চিৎকার করে তাদেরকে ওয়ার্নিং দিতে থাকে। তাদেরকে বলতে থাকে যে রেস্কিউ করার জন্য তাদের হাতে মাত্র 15 মিনিট সময় বাকি রয়েছে। এই হুক বেশিক্ষণ টিকে থাকবে না। 15 মিনিট পরে এই হুক আপনা আপনি পানির নিচে তলিয়ে যাবে। তাই যা করতে হবে তাদেরকে 15 মিনিটের ভেতরেই করতে হবে। গাও কিয়াং আর তার টিম ড্যাম কেয়ার ভাব নিয়ে বিমানের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে তখন হাহাকার অবস্থা। এক একজন যাত্রী এক এক দিকে ছুটে বেড়াচ্ছে আর এদিকে বিমানের মধ্যে পানি ঢুকছিল একেবারে হু হু করে। তারা একে একে যাত্রীদের বের করতে শুরু করে। সময় যত কমে যাচ্ছে এক একজনের পালস রেট তত বাড়ছিল। ইভাকুয়েশন প্রায় শেষ পর্যায়ে, কিন্তু তখনও ককপিটে পাইলট সহ আরো 8 জন আটকে রয়েছে। ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনা। পানির চাপে বিমানের লেজের হুকটা ছিঁড়ে যায় আর বিশাল বিমানটি মাঝখান থেকে মরমর করে ভেঙে 2 ভাগে ভাগ হয়ে যায়। চোখের পলকে বিমানের সামনের অংশটা অতল সাগরে তলিয়ে যেতে থাকে। গাও কিয়াং এক মুহূর্ত না ভেবে ডুবন্ত ককপিটের মধ্যে লাফিয়ে পড়ে। জাস্ট চিন্তা করে দেখো, চারদিক অন্ধকার পানি আর মৃত্যুর হাতছানি, তার মাঝখানে আমাদের হিরো ঝাঁপ দিচ্ছে তার টিমমেটকে বাঁচাতে। ককপিটের ভেতরে ঢুকে গাও কিয়াং দেখে তার বন্ধু এবং টিমমেট মারাত্মকভাবে আটকে রয়েছে। সে প্রাণপণভাবে চেষ্টা করে তাকে বের করার, কিন্তু একদিকে লোহার চাপ, অন্যদিকে পানির চাপে তার বন্ধুটি একদম আটকা পড়ে গেছে। এদিকে সাগরের অতলে অক্সিজেন অভাবেও গাও কিয়াং এ নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে তার বন্ধুটি বুঝতে পারে দুজনে মিলে এখান থেকে ফেরা সম্ভব নয়। সে গাও কিয়াং এর হাত ছেড়ে দেয় আর ইশারায় বলে, বন্ধু তুমি আমার জন্য আর অপেক্ষা করো না, তুমি আমাকে এখানে বিদায় জানিয়ে আপাতত ফিরে যাও। গাও কিয়াং একরকম বাধ্য হয়ে তার প্রিয় বন্ধুকে মৃত্যুর মুখে রেখে সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনার পরে গাও কিয়াং মানসিকভাবে একদম ভেঙে পড়ে। পরপর 2 জন তার একদম কাছের মানুষকে সে বাঁচাতে ব্যর্থ হয়েছে, কিন্তু সে এই হাত দিয়ে হাজার হাজার অপরিচিত মানুষকে রেস্কিউ করেছিল, যার কারণে সে নিজেকে অপরাধী মনে করতে থাকে। সে ঠিক করে যে সে আর এই পেশায় থাকবে না, তাই সে তার রেস্কিউ টিম থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। ইউলি গাও কিয়াং এর বাসায় আসে এবং তাকে বুঝাতে থাকে। সে বলতে থাকে যে তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা একেবারেই খামখেয়ালি সিদ্ধান্ত। ইউলি বলতে থাকে যে দেখো, তুমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারোনি, সেটা হয়তো নিয়তিতে লেখা ছিল, আর গতকাল তুমি তোমার বন্ধুকে বাঁচাতে পারোনি যে তার হায়াত হয়তো ততটুকুই ছিল। তবে এমন নয় যে তুমি কাউকে বাঁচাতে পারো না। তুমি একবার ভেবে দেখো, তোমার এই 2 হাতে তুমি শত শত মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছো। কিন্তু গাও কিয়াং তখন টমার মধ্যে দিয়ে যাচ্ছিল। তাদের এই কথাবার্তার মধ্যেই ঘটে আরেক একটা অঘটন। হঠাৎ দেখা যায় ছোট্ট চংচং চোখে কিছুই দেখতে পারছে না। আতঙ্কিত হয়ে গাও কিয়াং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে যেই খবরটা দেয় তা শুনে গাও কিয়াং এর মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। চংচং এর মাথায় একটা টিউমার রয়েছে, যার কারণে তার দৃষ্টি শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। ডাক্তার সরাসরি বলে দেয় অপারেশন ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, আর এই অপারেশনে চংচং বেঁচে ফেরার চান্স মাত্র 30%। ভাবো একবার, যেই মানুষটা হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, আজ সে তার নিজের ছেলের জীবনের জন্য মাত্র 30% আশার উপরে দাঁড়িয়ে রয়েছে। এরপর আসে সেই ভাগ্য নির্ধারণকারী দিন। চংচং এর অপারেশনের সময়ে গাও কিয়াং পাশে বসে তার ছেলেকে সাহস দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের টিভিতে একটা ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হয়। সাগরের বুকে এক বিশাল এলপিজি গ্যাসবাহী জাহাজ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। অবস্থা এতটাই খারাপ যে পুরো একটা এলাকা উড়ে যেতে পারে, আর এটিই ছিল ইতিহাসের সবথেকে বড় বিস্ফোরণ। এমনকি এটা ইতিহাসের সবথেকে বড় ইমার্জেন্সি রেস্কিউ হতে চলেছে। হাসপাতালের বেডে শুয়ে চংচং যখন দেখতে পায় টিভিতে তার বাবার টিমের সদস্যরা বিপদে পড়েছে, তখন সে নিজেই তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি আমার জন্য এখানে বসে থেকো না, তোমার বন্ধুরা বিপদে পড়েছে, তোমার কর্তব্য তাদেরকে উদ্ধার করা। গাও কিয়াং তখন চোখে জল নিয়ে দোটানায় পড়ে যেয়ে তার ছেলেকে বলতে থাকে, আমি চলে গেলে তুমি একা একা এখানে থাকতে পারবে? চংচং হাসি মুখে উত্তর দেয়, আমি একদম ঠিক থাকবো, তুমি তোমার বন্ধুদের বাঁচিয়ে ফিরে
এসে দেখবে আমি একদম ঠিক হয়ে গেছি। ছেলের এই সাহস দেখে গাও কিয়াং এর ভেতরে আবারও পুরনো সাহস ফিরে পায়। তবে সে তখনও সিদ্ধান্ত নিতে পারছিল না যে সে এই অবস্থায় তার ছেলের পাশে থাকবে নাকি বিপদে পড়ে যাওয়া তার বন্ধুদের রেস্কিউ করতে যাবে। অবশেষে সে তার ছেলের মুখে তাকিয়ে সিদ্ধান্তহীনতা কাটিয়ে ওঠে। তার ছেলেকে শেষ বিদায় জানিয়ে দ্রুত কন্ট্রোল রুমে গিয়ে মিটিং করে এবং পাইলট উইকে নিয়ে হেলিকপ্টার করে রওনা দেয়। যাওয়ার পথে গাও কিয়াং এর মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, আমার ছেলেকে অপারেশন থিয়েটারে একা রেখে এসেছি, আমাকে যে কোনো মূল্যে এই মিশন শেষ করে তার কাছে জীবিত ফিরে যেতে হবে। ঘটনাস্থলে পৌঁছানোর পরে ইউলি তার পুরো ক্যালকুলেশন শেষ করে এবার গাওকে বলতে থাকে যে তাদের হাতে মাত্র 20 মিনিট সময় রয়েছে, কারণ যদি 20 মিনিটের মধ্যে তারা রেস্কিউ কমপ্লিট করতে না পারে তবে এই বিস্ফোরণটা ভয়ঙ্কর আকার ধারণ করবে। আর 20 মিনিট পরে যেই বিস্ফোরণটা হবে এই বিস্ফোরণে কেউ আর বেঁচে ফিরবে না। যাই হোক, সকল রকম প্রস্তুতি শেষ করে গাও কিয়াং এবং তার টিম আগুনের সমুদ্র পার করে জাহাজের ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা দেখে জখম হওয়া কর্মীরা সেফ রুমে আটকা পড়ে রয়েছে আর চারিদিক আগুন দাউ দাউ করে জ্বলছে। গাও কিয়াং একটা ব্রেন গেম খেলে। সে আটকা পড়া লোকদের বলে সেফ রুমের দরজা খুলে দিতে, যাতে বাইরের পানি ভেতরে ঢুকে করিডোরের আগুন নিভিয়ে দেয়। তার এই কথা শুনে যখন ভেতর থেকে দরজা খুলে দেয় এবার ভেতরের পানিগুলো ফন্টে এসে পড়ে, যার কারণে করিডোরের সকল আগুন নিভে যেতে থাকে। পানি ঢুকে আগুন নিভিয়ে দিলে সবাই দৌড়ে বের হতে শুরু করে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, হঠাৎ একটা বিশাল বিস্ফোরণে তাদের বের হওয়ার রাস্তা আগুনের কুণ্ডলিতে ঢেকে যায়। উপায় না দেখে গাও কিয়াং এবার সাহসের পরিচয় দেয়। সে একটা অগ্নি নির্বাপক সিলিন্ডার বিস্ফোরণ ঘটিয়ে আগুনের দেয়াল সরিয়ে দেয় যাতে বাকিরা বের হতে পারে। বাকি সবাই বের হতে পারলেও গাও কিয়াং নিজে আগুনের পেছনে আটকা পড়ে যায়। সে তার টিমকে অর্ডার দেয়, আমাকে রেখে তোমরা ভিকটিমদের আগে জলদি হেলিকপ্টারে তোলো, কারণ আমাদের হাতে সময় খুব বেশি নাই। ঘড়ির কাঁটা যত সামনে এগোবে আমাদের সময় তত ফুরোবে। হাতে তাদের সময় রয়েছে আর মাত্র 3 মিনিট। জাহাজের ভেতরে বিস্ফোরণ এখন চেন রিঅ্যাকশনের মতো শুরু হয়েছে। ছোট ছোট বিস্ফোরণগুলো ইতিমধ্যে হতে শুরু করেছে। গাও কিয়াং পাগলের মতো রাস্তা খুঁজতে থাকে যে কোন দিক থেকে সে পানি খুঁজে পাবে, কিন্তু এক বিশাল ধামাকার চোটে সে ছিটকে যে ইঞ্জিনের এক কোনায় আটকে যায়। একে একে যখন সকল লোককে বাইরে নিয়ে আসা হয় এবং হেলিকপ্টারে তোলার পরে টিমের সকলে অফিসে রিপোর্ট দেয় যে সকল নাগরিককে সুষ্ঠুভাবে রেস্কিউ করা হয়েছে, শুধুমাত্র তাদের টিমের ক্যাপ্টেন গাও কিয়াং ভেতরে আটকা পড়েছে। এই কথা শোনার পরে বেস থেকে তাদেরকে বলা হয় যে সকল নাগরিককে হেলিকপ্টারে তুলে আপাতত বেজে নিয়ে আসার জন্য, কারণ ওই জায়গাতে শুধুমাত্র একজন তাদের ক্যাপ্টেনের জীবনের থেকে সেখানে শত শত নাগরিকের জীবন অনেক গুরুত্বপূর্ণ। এই কথা রেডিওতে শোনার পরে পাইলট উইলিং এর মাথা পুরাই ঘুরে যায়। সে ভাবতে থাকে যে নিজের টিমের লোকজন এটা কিভাবে করতে পারে, কারণ গাও ইয়াং এতদিন ধরে নিজের জীবন বাজি রেখে কত মানুষের জীবন বাঁচিয়েছে। এবার সে আর কোনো প্রোটোকল বা বসের নিষেধ মানে না। কন্ট্রোল রুম থেকে তাকে ফিরে আসতে বলা হলেও সে চিৎকার করে বলতে থাকে, আমি কোনোভাবেই হেলিকপ্টার এই জায়গা থেকে বেজের দিকে নেব না যতক্ষণ না আমার টিমের ক্যাপ্টেন গাও কিয়াং ভেতরে ফিরে আসে। উইলি একাই হেলিকপ্টার নিয়ে আবারও সেই জ্বলন্ত জাহাজের দিকে এগিয়ে যেতে থাকে। জাহাজের ভেতরে তখন আগুনের তাণ্ডব চরম লেভেলে পৌঁছে গিয়েছিল, আর এদিকে গাও ইয়াং তখনও নিজের যান বাঁচানোর জন্য এদিক সেদিক ঘুরে সেফ এক্সিট খুঁজে বেড়াচ্ছিল। উইলিং যখন ওই জায়গায় পৌঁছায় এবার হেলিকপ্টার নিয়ে সে পাগলের মতো গাও কিয়াংকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু আগুনের এই লেলিয়ান শিকার মধ্যে তাদের দুজনের মধ্যে রেডিওর সিগন্যাল কোনোভাবেই কাজ করছিল না। ঠিক তখনই গাও কিয়াং যখন একটা সেফ রুমে যায় তখনই তার রেডিওতে উইলিং এর সিগন্যাল ধরা পড়ে, কিন্তু তার গলার আওয়াজ শুনে বোঝাই যাচ্ছিল সে একদম শেষ পর্যায়ে রয়েছে। গাও কিয়াং শান্ত গলায় বলে, উইলিং তুমি এখান থেকে ফিরে যাও, আগুন এখন কন্ট্রোলের বাইরে, আমি যেখানে আটকা পড়েছি এই জায়গা থেকে কোনোভাবে বেঁচে ফেরা সম্ভব নয়। উইলি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, না আমি তোমাকে ছাড়া কখনোই একা ফিরে যাব না। আসলে এখানে উইলির মনে পড়ে যে এই গাও কিয়াং একজন আবেগী মানুষ, হয়তো সে তার সর্বোচ্চ চেষ্টা করে দিয়ে হাল ছেড়ে দিয়েছে, তাই উইলি এবার চালাকি করে তাকে এক আবেগের চালে ফেলে দেয়। তুমি তোমার জন্য বাঁচবে না, বরং তোমার জন্য হসপিটালে অপেক্ষা করছে তোমার ছেলে চং চং। কিন্তু ভেতরে থাকা গাও কিয়াং তখন বুঝতে পেরেছিল যে এই জায়গা থেকে তার আর বেঁচে ফেরার কোনো পথ নাই। সে ভারী গলায় শেষবারের জন্য অনুরোধ করে ইউলিকে বলতে থাকে, তুমি প্লিজ হাসপাতালে গিয়ে চংচং এর সাথে দেখা করো, আর ওকে বলো না যে এখানে কি হচ্ছে, তুমি শুধু ওকে বলবে যে তোমার বাবা ডিউটি শেষ করে খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসবে। এই কথাগুলো শুনে ইউলিং এর বুক ফেটে কান্না আসছিল। সে শুধু চিৎকার করে বলছিল যে হাল ছেড়ো না গাও কিয়াং, হাল ছেড়ো না। ধোয়ায় শ্বাস নিতে না পেরে
গাওকিয়াং একসময় আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। মৃত্যুর কোলে ঢলে পড়া ঠিক আগ মুহূর্তে সে স্বপ্নে দেখতে পায় যে তার কলেজার টুকরা চং চং তার জন্য গান গাইছে। বাচ্চার সে নিষ্পাপ গান গাওকিয়াং এর ভেতরে এক অলৌকিক শক্তির জন্ম দেয়। সে বুঝতে পারে তার হার মানলে চলবে না, কারণ তার ছেলেকে দেখার মতো সে ছাড়া আর আপন কেউই নাই। ঠিক তখনই এক বিকট শব্দে পুরো জাহাজ কেঁপে ওঠে। আসলে এতক্ষণ ধরে আমরা যেই বিস্ফোরণকে মৃত্যুর মতো ভয় পাচ্ছিলাম, সেই বিস্ফোরণই এখন গাওকিয়াং এর জন্য একটা সুযোগ হয়ে দাঁড়ায়। ভয়ঙ্কর এক বিস্ফোরণের কারণে গাওকিয়াং যেই চেম্বারের মধ্যে ছিল সেই চেম্বারটি আলাদা হয়ে যায় এবং ছিটকে দূরে পানির মধ্যে যেয়ে পড়ে। গাওকিয়াং সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থেকে কোনো রকমে নিজেকে উপরের দিকে তুলতে থাকে এবং সে সম্বল দিয়ে সে পানির দিকে ছুটতে থাকে। জাস্ট চিন্তা করে দেখো, এক হাত পানির নিচে আর অন্য হাত আগুনের ভেতরে, জীবন মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে থাকার এক হাড় হিম করা লড়াই চলছে। গাওকিয়াং তার সর্বোচ্চ শক্তি দিয়ে আস্তে আস্তে পানির উপরের দিকে ভেসে ওঠার চেষ্টা করতে থাকে, আর এদিকে ইউলিং ওপরে থেকে একেবারে আশা ছেড়ে দিয়েছিল। যখন সে ওই ভয়ঙ্কর বিস্ফোরণ দেখে সে মনে মনে ভেবে নিয়েছিল যে গাওকিয়াং হয়তো এই বিস্ফোরণে তার প্রাণ হারিয়েছে। সে যখন ফিরে যাওয়ার জন্য প্রায় হেলিকপ্টার ঘুরিয়েই ফেলেছিল, ঠিক তখনই বিশাল সাগরের মাঝখানে হঠাৎ একজনের মাথা ভেসে ওঠে। হ্যাঁ, জমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাওকিয়াং ঠিকই সাগরের পানির উপরে ভেসে উঠতে সক্ষম হয়েছে। উপরে ভেসে উঠে আগে গাওকিয়াং তার হাতে থাকা স্যাটেলাইট রেডিওর মাধ্যমে ইউলিংকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়ার সাথে সাথে ইউলিং এর মুখে হাসি এবং চোখের কোণে পানি ফুটে ওঠে। ইউলি এক মুহূর্ত দেরি না করে সেই সিগন্যালের দিকে হেলিকপ্টার নিয়ে দ্রুত এগিয়ে যেতে থাকে গাওকিয়াংকে উদ্ধার করার জন্য। লোকেশনে পৌঁছানোর পরে সে হেলিকপ্টার থেকে ঝাঁপিয়ে পড়ে আর অবশেষে এক ভয়ঙ্কর প্রাণপণ লড়াই শেষ করে একদম মৃত্যুর মুখ থেকে গাওকিয়াংকে রেস্কিউ করে নিয়ে আসতে সক্ষম হয় ইউলিং। মিশন শেষ করে গাওকিয়াং যখন হাসপাতালে পৌঁছায় তখন সে এক দুঃখ সংবাদ পায়। ডাক্তার জানায় চং চং এর অপারেশনটা খুব একটা ভালো যাচ্ছে না। গাওকিয়াং কাচের উপরে তার নিথর ছেলের দেহের দিকে তাকিয়ে থেকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে। গাওকিয়াং তার মৃত্যুর মুখ থেকে ফিরে আসলেও তার ছেলের এই করুণ অবস্থা দেখে তার আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই জাগে না। এখান থেকে মুভির সিন চলে আসে কয়েক মাস পরে। এখানে দেখা যায় চং চং অপারেশনের পরে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে। তবে এখন তার নতুন আবদার হচ্ছে যে তার এই নতুন জীবনের জন্য তার একজন নতুন মা দরকার, যার কারণে সে সরাসরি ইউলিং এর কাছে চলে যায় এবং তাকে রিকোয়েস্ট করতে থাকে তার নতুন মা হয়ে নতুন এক জীবন শুরু করার জন্য। এবং অবশেষে সে ইউলিংকে একদম জোর করে তার বাবের সামনে নিয়ে আসে। যখন গাওকিয়াং এই ব্যাপারটা বুঝতে পারে, এবার সে এক প্রশ্নসূচক চাহনি দিয়ে ইউলিং এর দিকে তাকালে ইউলিং তাকে সম্মতি জানায় এবং অবশেষে এভাবেই তারা ভয়াবহ এক দুর্বিষহ জীবনের পরে তাদের নতুন জীবনে যোগদান করে। আর এখানেই শেষ হয় দ্য রেস্কিউ মুভি। তো বলো কেমন লেগেছে আজকের এক্সপ্লেনেশন? এরপরে তোমরা কোন ধরনের মুভি দেখতে চাও তা কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের ওপরে আমাদের নতুন মুভির এক্সপ্লেন আসবে। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।